নমস্কার বন্ধুরা, আজকে মাধবী চক্রবর্তী এবং উত্তম কুমারের কথা আলোচনা করব। আমরা জানি মাধবী চক্রবর্তী খুবই স্বনামধন্য অভিনেত্রী ছিলেন এবং আমাদের বাংলার মহানায়ক উত্তম কুমারের সাথে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র করেছিলেন, যার মধ্যে ছদ্মবেশী, গড়নাসিমপুর, বিরাজ বউ, বনপলাশির পদাবলী এগুলো খুবই বিখ্যাত হয়েছিল। শঙ্খবেলা ছবিতে উত্তম কুমার এবং মাধবী চক্রবর্তী অভিনয় করেছিলেন এবং তাদের ওই রোম্যান্টিক অভিনয় এবং সেই গান কে প্রথম কাছে এসেছে তুমি না আমি, সেই গান আর তাদের ওই রোম্যান্টিকতা কিন্তু সবাইকে নাড়িয়ে দিয়েছিল এবং তার মধ্যে তখন দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল, তাহলে কি মহানায়কের সাথে মাধবী চক্রবর্তীর কী সম্পর্ক রয়েছে। বাস্তবের সম্পর্ক একরকম, পর্দার সম্পর্ক একরকম। পর্দায় উত্তম কুমার এবং মাধবী যে রোম্যান্টিক ছবিগুলো করেছিলেন তার মধ্যে শঙ্খবেলা অন্যতম ছিল। আর ছদ্মবেশী খুব হাস্যরসাত্মক ছবি, মানে খুবই মজার, এবং পরবর্তীকালে ছদ্মবেশী এত হিট হয়েছিল যে পরবর্তীকালে ছদ্মবেশী হিন্দি সিনেমাতে আবার হিন্দিতে করা হয়েছিল। তো এই মাধবী চক্রবর্তীর কথা বলি। মাধবী চক্রবর্তীর আসল নাম ছিল মাধুরী, মায়ের নাম ছিল লীলা মুখোপাধ্যায়। 1956 খ্রিস্টাব্দে তপন সিংহের টনসিল ছবিতে তিনি প্রধান মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এরপর 1960 সালে মৃণাল সেনের 22শে শ্রাবণ ছবিতে অভিনয় করেন। তার ছবির প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় মাধুরী থেকে তার নামকরণ করলেন মাধবী, সেই থেকে মাধুরী হয়ে গেল মাধবী। এরপর তিনি অভিনয় করেছিলেন ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে। মাধবী চক্রবর্তী কখনোই খুব গ্ল্যামারাস নায়িকা ছিলেন না, কিন্তু ছিলেন বলিষ্ঠ অভিনেত্রী। সেই যুগের সব স্বনামধন্য পরিচালকের সাথে তার কাজ করার বিরল অভিজ্ঞতা রয়েছে। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় 1963 সালে মহানগর ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। এরপর 1964 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীড় অবলম্বনে চারুলতা চলচ্চিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। 1965 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় কাপুরুষ ছবিতেও অভিনয় করেছিলেন। মাধবী বাংলা চলচ্চিত্রের নায়িকা এবং পার্শ্ব চরিত্রে বহু ছবিতে অভিনয় করেছিলেন, মঞ্চেও অভিনয় করেছিলেন এবং সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এই রকম বিখ্যাত পরিচালকের ছবিতে অভিনয় করেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি যে উত্তম কুমারের সাথে মাধবী চক্রবর্তীর প্রথম ছবি ছিল থানা থেকে আসছি। ওই ছবিতে প্রথম দিনে তার কোনো দৃশ্য ছিল না উত্তম কুমারের সাথে, কিন্তু তাও যেতে হয়েছিল। তিনি যাওয়ার সাথে সাথে সেই মহানায়ক উত্তম কুমার উঠে দাঁড়িয়ে বললেন, ম্যাডাম বসুন আপনি। তো তারপরে মাধবী বলেছিলেন যে আমাকে ম্যাডাম বলবেন না, নাম প্রত্যেকেরই আছে, আমারও আছে। উনি হেসে বললেন, তাহলে কি বলবো? তো উনি বলেছিলেন, আমার নাম মাধবী, মাধবী বলবেন। তারপর থেকেই শুরু, মাধবী বলতেন এবং ধীরে ধীরে মাধবী থেকে মাধু হয়ে গিয়েছিল মাধবী। মহানায়ক উত্তম কুমারের সাথে তিনি অনেকগুলো ছবি করেছিলেন এবং সেই ছবিগুলোতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। আর শুধু তাই নয়, এই ছবিগুলোতে যখন অভিনয় করতেন তখন তিনি যে অভিজ্ঞতা পেয়েছিলেন, মহানায়কের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি অনেক জায়গায় বর্ণনা করেছেন। তিনি এরকমও বলেছেন যে অনেক সময় হয়েছে ফাইনাল শটে গিয়ে দেখছি উত্তমবাবু বলে উঠলেন, আরে আপনি এটা করবেন বলেননি তো। এইরকমভাবে মজা হাসি মিলিয়ে কিন্তু মাধবী চক্রবর্তীর সাথে উত্তম কুমার চলতেন। যখন আউটডোর থাকতো তখন সুপ্রিয়া দেবীও সঙ্গে যেতেন এবং সুপ্রিয়া দেবী রান্না করতেন। মাধবী চক্রবর্তীর কাছ থেকে আমরা শুনেছি যে এরকমও আছে যে সোমা খুব ছোট, তো কোনো সিনেমার শ্যুটে বাইরে গিয়েছিলেন, উত্তম এবং সুপ্রিয়া দেবী মর্নিং ওয়াকে যাওয়ার আগে বলে গেলেন, মাধু সোমাকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিও। তো এতটাই আন্তরিক ছিল তাদের সম্পর্ক। মাধবী ছিলেন অত্যন্ত সংবেদনশীল অভিনেত্রী আর উত্তম কুমার ছিলেন আবেগপ্রবণ। দুজনের অভিনয় কখনোই
কৃত্রিমতা থাকতো না। তাদের প্রেমের দৃশ্যগুলো খুব মার্জিত, সংযত ও গভীর অনুভূতিপূর্ণ থাকতো। সেটা আমরা শঙ্খবেলা ছবিতে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। মাধবী চক্রবর্তী বহু সাক্ষাৎকারে বলেছেন, আমাদের সম্পর্ক ছিল গভীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার। তিনি উত্তম কুমারকে খুব কাছ থেকে দেখেছিলেন এবং তার সাক্ষাৎকারগুলো থেকে আমরা জানতে পারি যে তিনি দেখেছিলেন, কিংবা তার থেকে আমরা জানতে পারি যে উত্তম কুমার খরা এবং বন্যার সময় শিল্পীদের নিয়ে রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করেছেন এবং সেই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, 1978 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলার ত্রাণের জন্য মুম্বাই শিল্পীদের সঙ্গে চ্যারিটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলেন। সেখানেও ছিলেন মহানায়ক উত্তম কুমার। তার কথাতে আমরা জানতে পারি অনেক শিল্পী এরকম ছিলেন যার মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করে উঠতে পারেনি এবং উত্তমবাবু বলেছেন যে চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। এবং ঠিক 1 মাস পর মেকআপ শিল্পীর মেয়ের বিয়ের দিন গিয়ে তিনি সেই টাকা নিজের হাতে দিয়ে এসেছিলেন। তার কথায় জানতে পারি শুটিংয়ের সময় উত্তমবাবু একটা নিয়ম চালু করেছিলেন, খবরের কাগজে মুড়ি ঢেলে নানা রকমের তেলেভাজা দিয়ে খাওয়া। অভিনেতা, পরিচালক থেকে শুরু করে টেকনিশিয়ান সবাই পালা করে মুড়ি তেলেভাজা খাওয়াবেন। একদিন উত্তমবাবুর পালা তো একদিন মাধবীর। কোনো বিভেদ থাকবে না, ফ্লোরে ছোট থেকে বড় প্রত্যেকে একসঙ্গে বসে ওই খাওয়া এবং আড্ডার মধ্যে দিয়ে পারিবারিক অনুভূতি তৈরি হবে। এটা কিন্তু উত্তমবাবু নিজে হাতে তৈরি করেছিলেন। তার চোখে উত্তমবাবু ছিলেন প্রকৃত মহানায়ক। যেখানে যেতেন তাকে এক ঝলক দেখার জন্য মানুষের ভিড়। মজার ব্যাপার হলো, মাধবী চক্রবর্তীর বিয়েতে উত্তমবাবু শুরু থেকে ছিলেন এবং বলে দিয়েছিলেন যে তিনি বরকর্তা হয়ে আসবেন এবং দাবি ছিল লুচি খাবেন, সেই লুচি যেন সর্ষের তেলে ভাজা হয়। কথা রেখেছিলেন উত্তমবাবু। বিয়ের দিন সকালে এসে বলেছিলেন, কী কন্যে, ভয় করছে নাকি? মাধবী বলেছিলেন না। পরে সুপ্রিয়া দেবীকে সঙ্গে নিয়ে তিনি বিয়ে এবং বৌভাত দুটোতেই আর কি এসেছিলেন। তাই উত্তম কুমারের কাছে তার মাধবী ছিল প্রিয় মাধু, খুবই কাছের একজন মানুষ। তার চোখে উত্তম কুমার ছিলেন পূর্ণাঙ্গ অভিনেতা, উদার মনের মানুষ এবং যিনি বলতেন, আগে আমাকে মানুষকে ভালোবাসতে হবে, আমি ভালোবাসলে এরপর তাঁরা আমাকে ভালোবাসবেন। সারা জীবন সেই আদর্শ মেনে চলেছেন এবং মাধবীও সেইটা তার থেকেই শিখেছেন। দুহাত ভরে মানুষের জন্য কাজ করেছেন, ইন্ডাস্ট্রির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। বাংলা ছবি এবং ইন্ডাস্ট্রি যতদিন থাকবে সেখানে উত্তম কুমার উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবেন। যেদিন উত্তম কুমার পরলোক গমন করেছিলেন সেদিন মৃণাল সেনের কথায় মাধবী গিরিশ মুখার্জি রোডের বাড়িতে ওনাকে শেষ দেখে তারপর চলে গিয়েছিলেন সুপ্রিয়া দেবীর বাড়িতে, যিনি সম্পূর্ণ একাকী ছিলেন সেখানে। সেও এক মর্মান্তিক অভিজ্ঞতা এবং সেখানে তারা দুজনেই ছিলেন, একটাও কথা বলতে পারেননি। কতক্ষণ যে ওইভাবে কেটে গেছে তা তিনি নিজেও জানেন না। কিছু পরে এক সময় অনুমতি নিয়ে তিনি ফিরে এসেছিলেন। মাধবী চক্রবর্তী উত্তম কুমারকে সবসময় গুরু এবং অভিভাবকের মতো সম্মান করতেন। তার মতে উত্তম তাকে অনেক কিছু শিখিয়েছেন, অভিনয়ের সূক্ষ্মতা, শুটিংয়ের শৃঙ্খলা এবং দর্শকের প্রতি দায়িত্ব। আজও স্মৃতিচারণ করার সময় মাধবীর মন ভারাক্রান্ত হয়ে আসে। মনে পড়ে যায় মহানায়কের কথা, যে মহানায়ক শুধুমাত্র পর্দার মহানায়ক নয়, বাস্তব জীবনেরও মহানায়ক ছিলেন।